শ্রোতা বন্ধুরা, আমি ডক্টর অরিন্দম মজুমদার, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আমরা আজকে খুব কমন একটি রোগের বিষয়ে আলোচনা করার জন্য এই ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আপনাদের কাছে। যে রোগ নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব সেটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি রোগ। কম বেশি সব বাড়িতেই বয়স্ক মানুষরা এই ধরনের রোগে ভোগেন, ওষুধপত্র চলে, বিভিন্ন চিকিৎসা করান, কিন্তু পেশেন্ট এডুকেশনটা আমাদের দেশের লোকজনের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এখনো অবধি খুব ভালো জায়গায় নেই। তো সেই বিষয়ে একটু আপনাদের কাছে কিছু ফ্যাক্ট তুলে ধরার জন্যই আজকে আমার এই আলোচনা। অস্টিওআর্থ্রাইটিস মূলত একটি ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজ মানে এটি একটি ক্ষয় ঘটিত রোগ। এতে কি হয়, এতে মূলত আমাদের যে জয়েন্টসগুলো থাকে, হাঁটু বা কোমরের যে জয়েন্টসগুলো থাকে, তাতে কার্টিলেজের ক্ষয় হয়, কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়। কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমাদের হাড়েরও ক্ষয় হয়। বয়স্ক মানুষ যাদের আগের থেকেই হাড়ের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কম আছে, অস্টিওপোরোসিস আছে, তাদের হাড়ের ক্ষয় আরও বেশি হয়। হাড়ের ক্ষয় হওয়ার জন্য তার মাংসপেশির ক্ষমতা কমে যায়, মাংসপেশি দুর্বল হয়ে যায়, এবং সব মিলিয়ে যে রোগটি তৈরি হয় তাকেই আমরা মূলত অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। মূলত কোথায় কোথায় অস্টিওআর্থ্রাইটিস হয়? মূলত হয় আমাদের হিপ জয়েন্টে, হাঁটুতে, পায়ে মানে ফিটে, অথবা আপনার হ্যান্ডস মানে হাতের জয়েন্টে। এই জয়েন্টগুলো কি মূলত অস্টিওআর্থ্রাইটিস আমাদেরকে আমরা দেখেছি এফেক্ট করে। কাদের হয় অস্টিওআর্থ্রাইটিস? কিন্তু সকলের হয় এমনটা নয়। কিছু কিছু স্পেসিফিক কারণ আছে যাদের যাদের অস্টিওআর্থ্রাইটিস আমরা মূলত হয় বলে দেখেছি। যেমন ফিমেল জেন্ডার, ফিমেলদের মেলেদের থেকে অস্টিওআর্থ্রাইটিস বেশি হয়। বয়স্ক মানুষ আফটার 45-50 এরকম এজেই অস্টিওআর্থ্রাইটিস রোগটি মূলত দেখা যায়। যাদের আগের থেকে কোনো হাঁটুতে বা কোমরে কোনোভাবে ছোটবেলায় চোট লেগেছিল, কোনো প্রিভিয়াস ইনজুরি ছিল, তাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতা অন্যদের থেকে অনেক বেশি থাকে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে ওবেসিটি। আমাদের দেশে এখন স্থূলতা বা ওবেসিটি এত বেড়ে যাচ্ছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। সেটিও কিন্তু অস্টিওআর্থ্রাইটিসকে অনেকভাবে ত্বরান্বিত করে। এবং তার সাথে মহিলাদের, যেহেতু মহিলাদের বেশি হয়, পোস্ট মেনোপজাল ওমেনদের হরমোনাল চেঞ্জেসের জন্য, ইস্ট্রোজেনের হরমোন কমে যাওয়ার জন্য শরীরে যে অস্টিওপোরোসিস হয়, হাড়ের ক্ষয় হয়, সেগুলো ডাইরেক্টলি অস্টিওআর্থ্রাইটিস রোগটিকে আরো ত্বরান্বিত করে। এখন এই অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা জানবো কি করে? আপনারাই বা বুঝবেন কি করে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে? মূলত অস্টিওআর্থ্রাইটিস হলে যেটা হয়, মানুষের যে অংশে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, যে জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, সেখানে একটা কন্টিনিউয়াস পেন অথবা একটা ইন্টারমিটেন্ট, মানে সবসময় ব্যথা হতে পারে অথবা মাঝে মাঝে ব্যথা। জয়েন্টে একটা স্টিফনেস হবে, মানে সেই জয়েন্টটি ভাঁজ করতে গেলে একটু অসুবিধা মনে করবে, জয়েন্টটা পুরোপুরি মুভমেন্ট করাতে পারবে না, ভাঁজ করাতে পারবে না। এবং যখন সে জয়েন্টের মুভমেন্ট করবে, তার মধ্যে একটা ক্রিপিটাস মানে একটা কটকট সাউন্ড পাবে। কেউ পেতেও পারে, নাও পেতে পারে, অনেকের মধ্যেই সাউন্ড পাওয়া যায়। মাঝে মাঝে সেই জয়েন্টটি ফুলে যাবে, লাল হয়ে যাবে, এবং সেটাকে আমরা বলি ইফিউশন, সেটি হতে পারে। এবং যদি কোনোদিন সেই জয়েন্টের চারপাশের মাংসপেশিগুলো টিপে দেখা যায়, তাহলে সেখানে ব্যথা অনুভব করবে। এগুলোই মূলত অস্টিওআর্থ্রাইটিসের সিমটম। এবং যদি তার সাথে যদি বয়স এবং বাকি ফ্যাক্টরগুলো ম্যাচ করে যায়, তাহলে আমরা সবসময় সাজেস্ট করি আপনি কোনো অর্থোপেডিক সার্জনকে দেখান। তিনিই আপনার রোগটি সব থেকে ভালো বুঝতে পারবেন এবং তার সব থেকে ভালো চিকিৎসা করতে পারবেন। আমরা কি দেখে মূলত অস্টিওআর্থ্রাইটিস রোগটি হয়েছে সেটা বুঝতে পারি। দেখুন, অস্টিওআর্থ্রাইটিস কিন্তু একটা শরীরের নির্দিষ্ট অংশের একটি রোগ। তার কিন্তু কোনো ডেফিনিট কোনো ইনভেস্টিগেশন নেই যেটা দ্বারা আমরা স্ট্যাম্প করতে পারবো যে হ্যাঁ আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। আমরা মূলত আপনার যে ক্লিনিক্যাল প্রবলেম, আপনার যা সমস্যা, সেটাকে বুঝি। নিজেরা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন মানে আপনার শরীরের পরীক্ষা নিরীক্ষা করে
সেটাকে আপনার ক্লিনিক্যাল প্রবলেমগুলোর সাথে সেটাকে আমরা মেলানোর চেষ্টা করি এবং সব শেষে এক্সরে এবং দু একটি ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা একটা ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছাই যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে বা হয়নি। এখন অস্টিওআর্থ্রাইটিস হলে কি চিকিৎসা করবেন? অস্টিওআর্থ্রাইটিস কিন্তু অনেক রকম হয়, মানে অস্টিওআর্থ্রাইটিসের গ্রেডেশন থাকে। হয়তো আপনার মাইল্ড আর্থ্রাইটিস হতে পারে, তার থেকে একটু বেশি হলে সেটাকে আমরা বলি মিনিমাম অস্টিওআর্থ্রাইটিস, তার থেকেও একটু বেশি হলে সেটাকে আমরা বলি মডারেট অস্টিওআর্থ্রাইটিস, বা খুব খারাপ হয়ে গেলে দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন, খুব খারাপ কন্ডিশন, হাঁটু বেঁকে গেছে, হাঁটতে পারছেন না, ভাঁজ করতে পারছেন না, সেটাকে আমরা বলি সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। গ্রেড 1 থেকে গ্রেড 4 এরকম 4টি গ্রেডেশনে আমরা মূলত অস্টিওআর্থ্রাইটিসকে ভাগ করি। এখন এর চিকিৎসা কি? অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা কিন্তু দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল মানে কিছু ওষুধপত্র দিয়ে, অথবা কিছু লাইফস্টাইল মডিফিকেশন, পেশেন্ট এডুকেশন। যে কারণে মূলত আজকের এই আলোচনা আমাদের এই পেশেন্ট এডুকেশন পার্টটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের খুব চিকিৎসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ অস্টিওআর্থ্রাইটিস একটা ক্রনিক ডিজিজ। ক্রনিক মানে দীর্ঘদিন ধরে আপনার শরীরের মধ্যে এই রোগটি আছে। যে কোনো ক্রনিক ডিজিজ এবং অস্টিওআর্থ্রাইটিস একবার আপনার শরীরে যদি হয়, এখনো অবধি সেরকম কোনো চিকিৎসা বেরোয়নি যাতে করে আমরা রোগটাকে সারিয়ে তুলতে পারবো। আমরা যে চিকিৎসা করি তাতে করে একটি চেষ্টাই আমরা করি যাতে আপনার ব্যথাটা কম থাকে এবং আপনার এই যে রোগটি দ্রুত আপনার শরীরে অসুবিধার সৃষ্টি করছে, প্রোগ্রেশন যেটা বলি, সেটাকে আমরা একটু কমানোর চেষ্টা করি অস্টিওআর্থ্রাইটিসের মাধ্যমে। এবং তাতে একটি খুব গুরুত্বপূর্ণ রোল আছে যে পেশেন্টের বিহেভিয়ারাল চেঞ্জেস এবং তার লাইফস্টাইল মডিফিকেশন। কিরকম? আমি যেরকম আগেই বলেছি যে ওবেসিটি অস্টিওআর্থ্রাইটিসের একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। যারা খুব ওবিস তাদের কিন্তু বডি ওয়েট রিডাকশনের জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালাতে হবে, সেটা বাই মিনস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ডায়েটারি মডিফিকেশন, যেভাবেই হোক তাদের কিন্তু এই জিনিসটি খুব গুরুত্ব দিয়ে চেষ্টা করতে হবে। ওয়েট মানে ওবেসিটি না কমাতে পারলে অস্টিওআর্থ্রাইটিস কমানো ওষুধের দ্বারা খুব কষ্টকর। 2 নম্বর হচ্ছে যারা পেরিমেনোপজাল বা পোস্ট মেনোপজাল এজের ওমেন আছেন, যেহেতু তাদের ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হয়, তাদের কিন্তু নির্দিষ্ট কিছু ওষুধপত্র শুরু করা দরকার, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, বা কিছু কিছু ক্ষেত্রে যাদের সিরিয়াস সিমটম আছে তাদের কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো করা দরকার যাতে হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিস এগুলোকে আটকানো যায়। 3 নম্বর হচ্ছে খুব আর্লি অস্টিওআর্থ্রাইটিস যাদের ডেভেলপ করেছে তাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজেস আমরা দিয়ে থাকি। সেগুলো খুব নিয়ম মেনে যত্ন করে বাড়িতে সকাল সন্ধে দুপুর 3 বেলা বা 2 বেলা খুব যত্ন করে রেগুলার বেসিস করা, যাতে করে আপনার মাংসপেশির জোরটা ঠিক থাকে এবং আপনার হাড়ের ক্ষয়টাও কম হয়। এই দুটোকে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার ব্যথাও কমে যাবে, জয়েন্ট স্টিফনেসও অনেক কম হবে এবং যে প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ সেটাও কিন্তু অনেক কমে আসবে। চতুর্থত আমরা অনেককে বলি যাদের একটা আর্থ্রাইটিস অলরেডি ডেভেলপ করে গেছে, তাদের কিছু অর্থোসিস বা ব্রেস, কিছু অর্থোপেডিক ব্রেসের মাধ্যমে আমরা একটু ব্যথাটা কমানোর চেষ্টা করি। ব্রেসগুলো সঠিকভাবে ইউজ করা খুব দরকার এবং আমরা জয়েন্ট মোবিলিটি কিছু রেস্ট্রিকশনস দিই, মূলত হাঁটুর ক্ষেত্রে বা হিপ জয়েন্টের ক্ষেত্রে, সেগুলোকে খুব সঠিকভাবে মেনে চলা দরকার। ইন্ডিয়ান টয়লেট ইউজ করার ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিকশনস করি, স্কোয়াটিং করে বসার ক্ষেত্রে রেস্ট্রিকশন করি, ক্রস লেগ বসার ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিকশন করি, সেগুলো একটু মাথায় রাখতে হবে। এবং যে আমরা পেইন রিলিভিং ব্রেসগুলো যেগুলো দিই সেগুলো ব্যবহার করাটা খুব দরকার। এটা গেল নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। এরপরে আসি আমরা ফার্মাকোলজিক্যাল মানে আমাদের ওষুধপত্রের দ্বারা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা। ওষুধপত্রের ক্ষেত্রেও সেই একই কথা, আমরা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস রোগ আপনার সারিয়ে তুলতে পারবো না। আমরা যেটা করি ব্যথা, ফোলা এবং জয়েন্টের মোবিলিটি কিছুটা বাড়ানোর জন্য ওষুধপত্র দিই। এর মাধ্যমে আপনি বেশ কিছুদিন ওষুধপত্র খেয়ে ভালো থাকতে পারবেন। অনেক পেশেন্টের আর্লি যারা আমাদের কাছে আসেন তাদের ওষুধপত্র দিয়েই তারা
আর কোনো ফার্দার ট্রিটমেন্ট লাগে না, ওষুধপত্র, ব্যায়াম, লাইফস্টাইল মডিফিকেশন ইত্যাদি করেই তারা সারা জীবন ভালো থাকে। একটা ভালো পার্সেন্টেজ হলো এইভাবেই সারা জীবন ভালো থাকে। কিন্তু তারপরেও কিছু পেশেন্ট থেকে যায় যাদের সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3 গ্রেড 4 হয়ে গেছে, হাঁটু বেঁকে গেছে, হিপ জয়েন্টের মোবিলিটি ভীষণ কমে গেছে, হাঁটলেই খুব ব্যথা হচ্ছে বা হাঁটু ফুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি গ্রেড 3 গ্রেড 4 এগুলোতে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট মানে হিপ রিপ্লেসমেন্ট, টোটাল হিপ রিপ্লেসমেন্ট অথবা টোটাল নি রিপ্লেসমেন্ট। এই অপারেশনগুলি এখন আমরা আগেকার দিনে আমাদের আজ থেকে 10 বছর আগেও এই অপারেশনগুলো খুব বেশি ভারতবর্ষের ছিল না, খুব বেশি করা হতো না। এখন আস্তে 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 মেডিকেল সায়েন্সের অনেক ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমরা এখন এই অপারেশনগুলো অতি সহজেই এবং ইমপ্লান্টের অ্যাভেলেবিলিটি বাড়ার জন্য আমরা অতি সহজেই আজকাল এই অপারেশনগুলো যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে করে থাকি। বারাসাতের বুকেও আমি অনেক পেশেন্টের টোটাল রিপ্লেসমেন্ট করি যাদের এই ধরনের অপারেশন প্রয়োজন হয়। এদের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, যেহেতু আমরা তার যে জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটি পুরোপুরি পাল্টে দিই, রিপ্লেস করে দিই, ফলে ইনস্ট্যান্ট তার কিছুদিন পরেই ব্যথাটা কমে যায় এবং সে পেন ফ্রি মুভমেন্ট আবার আগের মতন ফিরে পায়। সে আগের মতন হাঁটাচলা করতে পারে, কাজকর্ম করতে পারে, কিছু তার রেস্ট্রিকশনস থাকে কিন্তু সে পেন ফ্রি হয়ে যায়, ফোলা টোলা ইত্যাদি কমে যায়। এইটি মূলত অস্টিওআর্থ্রাইটিস, তার চিকিৎসা সম্বন্ধে আমি একটা আপনাদেরকে ওভারভিউ দিলাম। আমার খুব দুটি কথা আপনাদেরকে খুব বলার ইচ্ছে, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু আর্লি ডায়াগনোসিস করা খুব দরকার। আর্লি ডায়াগনোসিস বাড়িতেই আপনাদেরকেই করতে হবে। বয়স্ক মানুষদের এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, একটা ক্রনিক পেন, তার সাথে হাঁটু ফোলা বা তার ক্রিপেটাস বা জয়েন্টে কোনো কটকট সাউন্ড বা স্টিফনেস এগুলো হচ্ছে কিনা, সেগুলো একটা আর্লি একটা পিক আপ করে সেটা যদি খুব আর্লি ডাক্তারবাবুদের দেখানো যায় তাহলে কিন্তু পেশেন্ট দীর্ঘদিন বা বাকি জীবনটা খুব ভালোভাবে পেন ফ্রি লাইফ কাটতে পারে। তো আজকের আলোচনা তাহলে এইটুকুই থাক। অন্যদিন আবার অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের মতো এইটুকুই, নমস্কার।